হাই মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে আমি গ্রামারের যে বিশেষ নিয়মটি নিয়ে আলোচনা করতে চলেছি, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্প্যাক্টফুল জিনিস। সেটা হচ্ছে ক্লজ। ক্লজ আমরা যেমন সিম্পল সেন্টেন্স বলি, সরল বাক্য বলি, সেখানে কিন্তু ক্লজ থাকে না, সেখানে একটাই সেন্টেন্স থাকে। কিন্তু যখন আমরা জটিল বাক্য বলবো তখন কিন্তু আমাদের ক্লজ জানতে হবে। বাংলায় জটিল বাক্য আমরা সারাদিন অনেক বলি। আমি এখানে কয়েকটার উল্লেখ করছি। যেমন, আমি জানি যে সে সৎ। আই নো দ্যাট হি ইজ অনেস্ট। ইংলিশে এরকমই হবে, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে এখানে দেখুন, আমি জানি যে সে সৎ, মানে সে হয় সৎ, অর্থাৎ এখানে দুটো সেন্টেন্স কিন্তু যুক্ত হয়ে আছে। আমি জানি আর সে হয় সৎ, মানে বাংলায় তো আমরা হয় বলি না। যখন তুমি আসবে তখন আমরা দুজনে মিলে বেরোবো। আসবে আবার দুজনে মিলে বেরোবো, দুটো ভার্ব আছে দেখুন। যেমন তুমি আমার সঙ্গে ব্যবহার করবে, আমি ঠিক তেমনই তোমার সঙ্গে ব্যবহার করব। এগুলো সব বাংলায় হচ্ছে জটিল বাক্য। এখন জটিল বাক্য তৈরি করতে গেলে, ইংরেজিতে করতে গেলে আমাদের কিন্তু ক্লজ জানতে হবে। ক্লজ যদি আমরা জানতে পারি তাহলে সহজেই জটিল বাক্য তৈরি করতে পারবো, আর ইংরেজিতে কথা বলাও আমাদের পক্ষে খুব সুবিধার হয়ে যাবে। আর ক্লজ জানলে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হবে, স্টুডেন্টরা পরীক্ষায় ক্লজের উপরে কিছু প্রশ্ন, কোয়েশ্চেন পরীক্ষায় আসে, সেগুলোকে অ্যাটেম্প্ট করতে পারবে। সেগুলো অ্যাটেম্প্ট করলে নাম্বার পেলে, ক্লজ যদি ভালো করে জানে তাহলে নাম্বার পেলে খুব ভালো নাম্বার পাবে। এবং ক্লজটা জানলে তাহলে কিন্তু ইংরেজি বলতে বা লিখতেও সুবিধা হবে। তাহলে আমি ক্লজ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। ক্লজ মানে কিন্তু বাক্যাংশ। বাংলাটা দেখুন খুব সোজা, বাক্যের অংশ ক্লজ। ইংরেজিটা প্রচন্ড কঠিন শুনতে মনে হচ্ছে, ক্লজ এটা আবার কি? কিন্তু ক্লজ হচ্ছে বাক্যের অংশ। যেমন আমি বললাম, আমি জানি যে সে সৎ। আমি জানি এটা একটা বাক্যের অংশ, আর যে সে হয় সৎ এটা একটা বাক্যের অংশ। তাহলে দুটো বাক্যের অংশ। ক্লজকে ক ভাগে ভাগ করা যায়? প্রিন্সিপাল বা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট মানে অধীনস্থ বা সাব ক্লজ, আর কোঅর্ডিনেট সংযোগকারী ক্লজ। তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল ক্লজের কিন্তু মেইন ক্লজের কোনো ভাগ নেই। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ আছে, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। এটাকে অ্যাডভার্বিয়ালও বলা হয়, অ্যাডভার্বও বলা হয়। এখন আমি ক্লজের বৈশিষ্ট্যগুলো পরপর লিখে দিয়েছি। ক্লজ ফিচার্স। দেখুন, প্রত্যেকটা ক্লজে একটা করে কিন্তু সাবজেক্ট থাকে। প্রত্যেকটা ক্লজে একটা করে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকতে পারে। এরা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স অর্থাৎ বাক্যাংশ। এই ক্লজ কিন্তু একটা সেন্টেন্স, কারণ একটা সেন্টেন্সের যে যে গুণ আছে ক্লজে কিন্তু ঠিক সেই গুণ আছে। একটা সেন্টেন্সে যেমন ভার্ব থাকে, একটা সেন্টেন্সে যেরকম সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, সেরকম ক্লজে ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকতে পারে। তো ক্লজ আর সেন্টেন্স অনেকটা কাছাকাছি, কিন্তু ফ্রেজ আলাদা। ফ্রেজে কিন্তু কোনো ভার্ব থাকে না। ফ্রেজ আমরা যেগুলো বলি, শব্দগুচ্ছ, আর এটা কিন্তু একটা সেন্টেন্সের অংশ। এরা নিজেরাও সেন্টেন্স। ক্লজ দেখুন, ক্লজ তিন প্রকারের হয়। এবার আমি প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে বলে দিয়েছি, বা মেইন ক্লজ সম্পর্কে বলেছি। প্রিন্সিপাল ক্লজ বা প্রধান ক্লজ, এটা হচ্ছে প্রধান ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এর বৈশিষ্ট্য কি? নিজে নিজের মানে তৈরি করতে পারে। প্রিন্সিপাল ক্লজ নিজেই নিজের মানে তৈরি করতে পারে, আর সাবজেক্ট আর ভার্ব থাকে। প্রিন্সিপাল ক্লজে সাবজেক্ট আর ভার্ব থাকে। আর সাবঅর্ডিনেট ক্লজ নিজে নিজের মানে তৈরি করতে পারে না, মানে তৈরি করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। এটা মানে তৈরি করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে দেখুন, আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট। তাহলে আই নো দ্য ম্যান, আমি চিনি মানুষটাকে যে হয় সৎ। এখানে দেখুন, ওই যে বাংলায় বললাম যে দিয়ে থাকে, আমি চিনি মানুষটাকে যে হয় সৎ, যে সৎ। তাহলে আমি চিনি মানুষটিকে, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রধান। এটা দেখুন, এর মানে হচ্ছে আমি চিনি মানুষটাকে, মানে হচ্ছে। আর দেখুন এই পার্টটা, হু ইজ অনেস্ট, যে হয় সৎ, এইটার কিন্তু কোনো মানে নেই। যে হয় সৎ, এই যে অংশটা,
এইটাকে বাদ দিয়ে আই নো দ্য ম্যান বাদ দিয়ে যে হয় সৎ, এটা যদি কেউ এসে বলে যে হয় সৎ, তাহলে কোনো মানে হবে? যে হয় সৎ এই যে লেখাটা, এর কোনো মানে হচ্ছে না। তাহলে আই নো দ্য ম্যান এর মানে হচ্ছে এটা প্রিন্সিপাল ক্লজ, প্রধান, আর এর উপর এটা নির্ভরশীল। যে হয় সৎ কার উপর নির্ভরশীল? আই নো দ্য ম্যান, আমি জানি মানুষটিকে। এইবার যে হয় সৎ, তাহলে যে হয় সৎ এই যে পুরো জিনিসটা, এইটা আই নো দ্য ম্যানের উপরে নির্ভরশীল, মানে প্রধান ক্লজের উপর নির্ভরশীল, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমি বলেছি যে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, একটা হচ্ছে নাউন, আরেকটা অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ক্লজের মানেটা বোঝা গেল। ক্লজ হচ্ছে বাক্যের অংশ, সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, ভার্ব থাকে। আর ক্লজ তিন প্রকারের, তার মধ্যে আজকে আমরা প্রিন্সিপাল ক্লজের, কিন্তু মেইন ক্লজের কোনো ভাগ নেই। ফিচার, বৈশিষ্ট্য, নিজের মানে নিজে তৈরি করতে পারে। এখানে দেখুন আই নো দ্য ম্যান, আমি চিনি মানুষটাকে, এটা তো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই নিজের মানে নিজে তৈরি করতে পারে। আমি চিনি মানুষটাকে, মানে হচ্ছে না? মানে তো অবশ্যই হচ্ছে, আমি চিনি মানুষটাকে মানে হচ্ছে। কিন্তু দেখুন সাবঅর্ডিনেট ক্লজ নিজের মানে নিজে তৈরি করতে পারে না। যেমন হু ইজ অনেস্ট, যে হয় সৎ। যে হয় সৎ যদি কেউ এসে বলে, কোনো মানে হবে না। তাহলে আই নো দ্য ম্যান এরকম কিছু একটা বলতে হবে, আমি চিনি মানুষটাকে যে হয় সৎ, বা আমি চিনি বালকটাকে যে হয় সৎ, আমি চিনি বালিকাটাকে যে হয় সৎ, এরকম একটা কিছু বলতে হবে। তাহলে এটা প্রধান ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমি আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য অ্যাডজেক্টিভ ক্লজ ইজ ইন্ট্রোডিউস বাই, অর্থাৎ শুরু হয়, অ্যাডজেক্টিভ ক্লজ কি দিয়ে শুরু হয়, শুরুতে কি বসে? অ্যাডজেক্টিভ ক্লজ কে আরেকটা কিন্তু আমি নাম বলবো, অ্যাডজেক্টিভ ক্লজকে আরেকটা যেটা বলা হয় সেটা কিন্তু রিলেটিভ ক্লজও বলা হয়। অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে দেখুন আমি লিখেছি অ্যাডজেক্টিভ আবার রিলেটিভ ক্লজও বলা হয়। তাহলে এই যে এটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, হু, হুইচ, দ্যাট, অ্যাজ। হু মানে বস্তুর, ব্যক্তির ক্ষেত্রে বসে হু, মানুষের ক্ষেত্রে, হুইচ বস্তুর ক্ষেত্রে, আর দ্যাটটা কিন্তু ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রেই বসতে পারে, এই দ্যাটটা। আর এখানে দেখুন রিলেটিভ অ্যাডভার্ব, যেরকম অ্যাডভার্ব কি, যেটা ভার্বের সম্পর্কে, ভার্বের টাইম বলে দেয়, কাজটা কখন হচ্ছে, হোয়েন, হোয়ার, কোথায় হচ্ছে, কেমন ভাবে হচ্ছে, কেন হচ্ছে, হ্যাঁ, হোয়েন্স, কখন হচ্ছে, এই যে এইগুলো দেওয়া রয়েছে, এগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, এইগুলো দিয়ে কিন্তু রিলেটিভ ক্লজটা শুরু হয়। যেমন রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় হু, হু মানে কে, সবাই জানে, হুইচ মানে হচ্ছে যেটা, দ্যাট মানে যে বা যেটা, এই হচ্ছে, অ্যাজ মানে যেমন। এখানে দেখুন রিলেটিভ অ্যাডভার্ব, হোয়েন মানে যখন, এটা ভার্বের সম্পর্কে বলছি, হোয়েন, হোয়ার কোথায়, হাউ মানে কেমন করে, হোয়াই মানে কখন, আর হোয়েন্স মানে হচ্ছে কখন, আর অ্যাজ মানে যেমন, আমি আগে একবার বলেছি। ব্যক্তির ক্ষেত্রে কিন্তু হু আর দ্যাট বসে। কোনো যদি ব্যক্তিকে আমরা যদি অ্যাডজেক্টিভ ক্লজ করি, ব্যক্তির ক্ষেত্রে হু আর দ্যাট বসবে, আর বস্তুর ক্ষেত্রে হুইচও বসে, আবার দ্যাটও বসে। তাহলে দ্যাটটা দেখতে পাচ্ছি কমন, সব জায়গাতেই বসছে। এবারে একটু বলে নিই যে এখানে এই যে রিলেটিভ, এই যে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজটা আছে, এটা কিন্তু দুটো ভাগ আছে। সেটা খুব জটিল ব্যাপার হয়ে যাবে, আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব না। একটা হচ্ছে ডিফাইনিং, আর একটা হচ্ছে নন ডিফাইনিং। ডিফাইনিং মানে যে ক্লজটা, যে অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্টটাকে যে ডিফাইন করছে। অ্যান্টিসিডেন্ট মানে যেটা পূর্ববর্তী মানে যাকে কেন্দ্র করে ক্লজটা হয়, তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আমি অ্যান্টিসিডেন্ট সম্পর্কে খুব বিস্তারিত আলোচনা করে দেব। অ্যান্টিসিডেন্টের সম্পর্কে যে ডেসক্রাইব করে, যে কিছু আইডেন্টিফাই করে বা ডিফাইন করে, কিছু বলে দেয়, তার মানেটা বলে দেয়, সেটা হচ্ছে ডিফাইনিং। আর নন ডিফাইনিং মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী যে নাউনটা থাকে। অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী নাউন। অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী নাউনের সম্পর্কে যদি বাড়তি কিছু বলে, সেটাকে বলা হয় নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। আমি এখানে একটা অ্যান্টিসিডেন্ট দেখিয়ে দিচ্ছি, কোনটা অ্যান্টিসিডেন্ট। এখানে আমি অ্যান্টিসিডেন্ট দেখিয়ে দিচ্ছি, কোনটা অ্যান্টিসিডেন্ট। আই
নো দ্য বয়, এবার হু ইজ অনেস্ট, এটা। তাহলে দেখুন এখানে ক্লজটা কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এইটাই, এই যে হু ইজ অনেস্ট, এটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। এইটা হচ্ছে দ্য বয়, এই দি বয়, এই যে এইটুকু পার্ট আমি এটাকে একটু কালার করে দিই, এই যে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, দি বয়টা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী, দি বয়টা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখানে আমি তাহলে এখানে লিখে দিই দ্য বয়, দ্য বয়, এটা হচ্ছে, এটাকে আমি লাল করে দিচ্ছি, এটা হলো অ্যান্টিসিডেন্ট। এটা কি, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, পূর্ববর্তী। কার পূর্ববর্তী, এই দেখুন হু ইজ অনেস্ট, এই যে হু ইজ অনেস্ট, যে হয় সৎ, তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কিন্তু সবসময় নাউন হয়। এই বয় সম্পর্কে এখানে বলা হয়েছে, আই নো দ্য বয়, আমি চিনি বালকটাকে, যে হয় সৎ, তাহলে এই বয়টা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী। এটাকে কি বলে বাংলায়, বলে বাংলায় এটাকে বলা হয় পূর্ববর্তী, অ্যান্টিসিডেন্ট। তাহলে এই অ্যান্টিসিডেন্ট যেটা রয়েছে সেটার সম্পর্কে এখানে বাড়তি করে বলা রয়েছে, তাই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কেন, যদি এই প্রশ্ন করা হয় তখন বলতে হবে, এখানে দেখুন আই নো দ্য বয়, আমি চিনি বালকটিকে, দ্য বয় এখানে করা রয়েছে, বালকটি, যে হয় সৎ, অর্থাৎ বালকটির সম্পর্কে দেখুন আলাদা করে আরো বলা হয়েছে। আমি চিনি, এখানে নোটা ভার্ব, আইটা সাবজেক্ট, আর দ্য বয়টা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে নাউন। আই নো দ্য বয় হচ্ছে নাউন। এবার দেখুন নাউনটার সম্পর্কে বাড়তি করে বলা রয়েছে, হু ইজ অনেস্ট, হু ইজ অনেস্ট, এই যে বাড়তি করে বলা রয়েছে এখানে নাউনটার সম্পর্কে, নাউনের সম্পর্কে বাড়তি করে বলছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ অ্যাডজেক্টিভ নাউনের বা প্রোনাউনের দোষগুণ বলে, এখানেও দেখুন নাউনের দোষগুণ বলছে। বয়টা কিরকম, বয়টা সৎ, অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের দোষগুণ বলে, তাহলে এখানে হু ইজ অনেস্ট, এই যে বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজটা, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে হু ইজ অনেস্ট কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ দি বয় সম্পর্কে বাড়তি করে বলা হয়েছে। তাহলে এখানে আমি তাহলে লিখে দিই হু ইজ অনেস্ট, অনেস্ট, এই এই সেন্টেন্সটি, এই ক্লজটি এই ক্লজটি এই ক্লজটি দ্য বয়, দ্য বয়, সেটা আমি রেড করে দিচ্ছি, এই যে বয় রয়েছে, দাটাকে লেখার দরকার নেই,
এই বয়টা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এখানে হচ্ছে কাট। তাহলে হু ইজ অনেস্ট এই ক্লজটি বয়, এই বয়, দা বয় বললেও খুব ভুল হবে না। ক্লজটি বয় এই নাউনটির এই নাউন ইংরেজি করে নিতে হবে, এই নাউন টির এই নাউনটির তাহলে হু ইজ অনেস্ট এই ক্লজটি বয় নাউনটির অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, বুঝতে পেরেছেন তাহলে ব্যাপারটা কি হচ্ছে এখানে? হিসেবে কাজ করছে। আমি এটাকে একটু ছোট করে লিখে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। ভালো করে এই জায়গাটা বুঝতে হবে কিন্তু। আই নো দ্য বয়, এখানে দেখুন বয়টা অ্যান্টিসিডেন্ট, মানে বয়টা পূর্ববর্তী, অ্যান্টিসিডেন্ট মানে কি পূর্ববর্তী, পূর্ববর্তী নাউন। অ্যান্টিসিডেন্ট কথাটা হচ্ছে পূর্ববর্তী নাউন। আর হু ইজ অনেস্ট এই ক্লজটি বয় নাউনটির অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ছেলেটা কিরকম, না ছেলেটা সৎ, তাহলে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এইটুকু বুঝলেই অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। এবার আমি কিছু জয়েনিং করে দেখাবো কিভাবে জয়েন করতে হবে। এখানে দেখুন লেখা আছে, এটা আমি আনসার করে দিচ্ছি। দ্য বয় কেম লেট, কল দ্য বয়। তাহলে এটা অ্যান্সার কি করে হবে? অ্যান্সার লিখতে হবে কল, বারবার একটু ভুলে যাচ্ছে, এটাকে ইংরেজি করে নিতে হবে, নাহলে বাংলা লেখা পড়বে। কল দ্য বয় who came late. Call the boy who came late. তাহলে দেখুন এখানে কি হলো, কল দ্য বয় হু কেম লেট, এটা হচ্ছে আনসার। কিভাবে করলাম দেখিয়ে দিচ্ছি। দ্য বয় কেম লেট, ছেলেটা দেরিতে এসেছিল, কল দ্য বয়, সেই ছেলেটিকে ডাকো। এখানে কি করেছি আমি দেখুন, কল দ্য বয়, ছেলেটাকে ডাকো। এই বয়টা কিন্তু অ্যান্টিসিডেন্ট, এই বয়টা অ্যান্টিসিডেন্ট মানে নাউন, এর সম্পর্কে তুমি বাড়তি করে বলেছে। কোন ছেলেটা? যে দেরি করে এসেছে। কল দ্য বয় হু কেম লেট, ছেলেটাকে ডাকবো, কোন ছেলেটাকে ডাকবো? যে দেরিতে এসেছে সেই ছেলেটি। তাহলে এটা কিন্তু এটা হচ্ছে ডিফাইনিং ক্লজ, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে আরেকটা আমি এখানে উদাহরণ নিয়েছি, এই উদাহরণগুলো সবগুলোই আমি আজকে এখানে দেখিয়ে দেব। প্রত্যেকটা উদাহরণকে আমি আনসার করে দেখিয়ে দিচ্ছি।
তাহলে মাই ফাদার ইজ 80, হি ইজ ইয়েট স্ট্রং। আমার বাবার বয়স 80, সে তথাপি তা সত্ত্বেও সে খুব স্ট্রং। তাহলে এটাকে আমাকে জয়েন করতে হবে। কি করে জয়েন করব? আমার বাবার বয়স 80, তথাপি সে স্ট্রং, শক্তিশালী। তাহলে দেখুন দুবার কোনটা বলা হয়েছে। এখানে দেখুন দ্য বয় কেম লেট, ছেলেটা দেরি করে এসেছিল, কল দ্য বয়, ছেলেটাকে ডাকো। দুবার, এই যে দুটো সেন্টেন্সে দুবার করে কার নাম করা হয়েছে? বয়ের নাম করা হয়েছে এখানে দুবারই বয়ের নাম। তাহলে এইটার উপর করতে হবে। এখানে দেখুন মাই ফাদার বলা হয়েছে, 80 বছর বয়স, আবার হি ইজ ইয়েট স্ট্রং, সে তা সত্ত্বেও স্ট্রং। তাহলে দেখুন দুবারই মাই ফাদারের কথা বলা হয়েছে, মাই ফাদার। তাহলে এটাকে দিয়ে করতে হবে, এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট হবে, এটার উপরে করতে হবে। আমার বাবা 80 বছর বয়স, আমার বাবার 80 বছর বয়স, সে তা সত্ত্বেও স্ট্রং, শক্তিশালী। তাহলে আমি কি করব? এখানে আমি মাই ফাদার হু is 80 is yet strong, এটা করতে হবে। এখানে এটা কি? এটা হচ্ছে নন ডিফাইনিং ক্লজ। আমার বাবা, এটা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। যদি অত জটিল জিনিস মাথায় না থাকে তাহলে কিন্তু সরলভাবে ভাবলেই হবে। এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ দেখুন এখানে আমার বাবার বয়স 80, সে এখনো তা সত্ত্বেও স্ট্রং, শক্তিশালী। তাহলে এখানে কি লেখা হয়েছে? মাই ফাদার, এটা অ্যান্টিসিডেন্ট। আমার বাবা অ্যান্টিসিডেন্ট, যার বয়স 80, ইজ ইয়েট স্ট্রং, তা সত্ত্বেও স্ট্রং। মাই ফাদার ইজ ইয়েট স্ট্রং। আমার বাবা এখনো তা সত্ত্বেও শক্তিশালী। কিন্তু বাবার সম্পর্কে দেখুন এক্সট্রা করে বলা হয়েছে, যার বয়স 80। তাহলে এটা হলো নন ডিফাইনিং। আমার বাবা কে? যার বয়স হচ্ছে 80। এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বা আমরা যখন মুখে ইংরেজি বলবো তখন কিন্তু কমাটা আসবে না। সেই জন্য পরীক্ষার সময়ও অনেকে যদি কমা নাও দেয় তাহলেও কিন্তু টিচারেরা এটা রাইট দেবে। তার কারণ এখানে কমা না দিলেও রাইট দেবে। তার কারণ হচ্ছে এটা খুব একটা মেজর বা খুব একটা বড় সড়ো ভুল নয়। সেই জন্য এখানে কিন্তু পরীক্ষায় স্যারেরা রাইট দিয়ে দেয়, কমা না দিলেও। কমা দিলে ভালো হয়, কারণ এখানে এক্সট্রা করে বলা হয়েছে, বাড়তি করে বলা হয়েছে। আর এখানে দেখুন কল দ্য বয়, ছেলেটাকে ডাকো যে দেরি করে এসেছে। তাহলে এখানে যে দেরি করে এসেছে, ছেলেটাকে ডাকো যে দেরি করে এসেছে, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হু ইজ 80, যার বয়স 80, এটা কিন্তু দেখুন এক্সট্রা করে বলা হয়েছে। আমার বাবাকে কখনো ডিফাইন করেনি। এখানে যেমন বয়টাকে ডিফাইন করা হয়েছে, বয়টা কি করে? যে দেরি করে এসেছিল। আর এখানে কিন্তু দেখুন একটা এক্সট্রা করে বলা হয়েছে আমার বাবার সম্পর্কে। এবার পরেরটা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। এখানে যেটা রয়েছে আমি আগে থেকেই লিখে রেখেছি এগুলো। ইজ এ গ্রেট পোয়েট, একটা বড় কবি। হি কম্পোজ গীতাঞ্জলি, তিনি রচনা করেছিলেন গীতাঞ্জলি রচনা করেছিলেন। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছিলেন। তাহলে এখানে আমি একটু ইনভার্টেড কমা দিয়ে দিলে তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো হবে। গীতাঞ্জলি একটা বইয়ের নাম, আপনারা জানেন। তাহলে এখানে আনসারটা কি হতে পারে? আনসারটা হবে রবীন্দ্রনাথ, আবার কমা এক্সট্রা করে বলছে, এটা হচ্ছে নন ডিফাইনিং, এক্সট্রা করে বলছে। দেখুন হু ইজ এ গ্রেট পোয়েট, এখানে একটা কমা দিয়ে দেওয়া হয়েছে, কম্পোজড
কম্পোজড গীতাঞ্জলি, ফুল স্টপ দিয়ে দিই, আর এখানে ইনভার্টেড কমা বলা হয় এগুলোকে, উপরে যেরকম ছিল ঠিক সেরকম দিয়ে দিতে হবে। এখানে কোনটা অ্যান্টিসিডেন্ট? রবীন্দ্রনাথটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই যে রবীন্দ্রনাথ অ্যান্টিসিডেন্ট। রবীন্দ্রনাথ যিনি গীতাঞ্জলি লিখেছিলেন, যিনি ছিলেন হু ইজ এ গ্রেট পোয়েট, যিনি ছিলেন একজন, এটাকে একটু ঘুরিয়ে বললে আরো ভালো হবে। এটাকে যদি এইভাবে লেখা যায় তাহলে আরো বেটার হবে। হু composed Gitanjali is a great poet। তাহলে ভুলটা কিন্তু করার কোনো অবকাশ নেই। আমরা যখন খুব তাড়াতাড়ি কোনো কাজ করি তখন সেটা হালকা মিস্টেকে কিছু ভুল হয়ে যেতে পারে, কিন্তু ওটাও হবে, কিন্তু এটা ভালো হবে। দেখুন, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন তিনি হন একজন গ্রেট পোয়েট, একজন বড় কবি। তাহলে দেখুন এখানে রবীন্দ্রনাথ হচ্ছে অ্যান্টিসিডেন্ট, মানে নাউন। অ্যান্টিসিডেন্ট আমি বলে দিচ্ছি নাউন। এইটার সম্পর্কে, রবীন্দ্রনাথ সম্পর্কে এখানে বাড়তি করে বলা হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে। এই যে হু কম্পোজ গীতাঞ্জলি, এই ক্লজটা, এই যে ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। আর রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, এটা হচ্ছে মেইন ক্লজ। এখানে দেখুন, প্রথমে দেখুন কল দা বয়, এটা কিন্তু মেইন ক্লজ, কল দা বয় মেইন ক্লজ। আর হু কেম লেট, এখানে দেখা যাচ্ছে কল দা বয় মেইন ক্লজ, হু কেম লেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে মাই ফাদার ইজ ইয়েট স্ট্রং, মাই ফাদার ইজ ইয়েট স্ট্রং এটা হচ্ছে মেইন ক্লজ। আর হু ইজ 80 এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি সাবঅর্ডিনেট ক্লজগুলোকে সব আন্ডারলাইন করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু মেইন ক্লজ। এটাও সাবঅর্ডিনেট ক্লজ, এটাও সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এগুলো সব সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সব অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে কি লেখা রয়েছে? এরপরে লেখা রয়েছে when will you be free। তাহলে এখানে can you tell me that when will you be free, কখন তুমি ফ্রি হবে, কখন তুমি অবসর পাবে, কখন তোমার কাজ থাকবে না, অবকাশ পাবে তুমি। ক্যান ইউ টেল মি দ্য টাইম, আমাকে কি সময়টা বলতে পারো। এটা কিন্তু জটিল আছে, দেখুন একটু দুটোতেই কোশ্চেন মার্ক আছে। কিভাবে করব আনসারটা? তাহলে আনসারটা হবে ক্যান ইউ টেল মি দ্য টাইম, ক্যান ইউ টেল মি দ্য টাইম, TIME, time when you will be free। Can you tell me the time, তুমি কি আমাকে সময়টা বলতে পারো। when you will be free, যখন তুমি ফ্রি হবে। এখানে দেখুন ইউর আগে ক্যান রয়েছে, তাহলে এটা একটা প্রশ্ন, প্রশ্নটা করতে বলেছে। আর তারপরে দেখুন ইউ উইল আছে, উইলের আগে ইউ উইলের আগে কিন্তু ইউর আগে উইল নেই। ইউর আগে উইল থাকলে এটা প্রশ্ন হয়ে যেত। দুবার প্রশ্ন একটা সেন্টেন্সে হয় না, একটা সেন্টেন্সে দুবার প্রশ্ন হয় না। তাই when you will be free, এবারে ক্যান ইউ টেল মি দ্য টাইম, এখানে প্রশ্ন রয়েছে তাই এটা প্রশ্ন সেন্টেন্স। আর অ্যান্টিসিডেন্ট কোনটা? আমি অ্যান্টিসিডেন্ট গুলোকে লাল দাগ দিয়ে দিচ্ছি, লাল করে দিচ্ছি। অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী, পূর্ববর্তী নাউন, এটা এগুলো হচ্ছে পূর্ববর্তী নাউন, তাই আমি এগুলোকে রেড মার্ক করে দিচ্ছি। এটা
এটা হচ্ছে পূর্ববর্তী নাউন। এখানে হচ্ছে এই রবীন্দ্রনাথ, এটা হচ্ছে পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট, এটা নাউন। এই নাউনটার সম্পর্কে কিন্তু বাড়তি করে বলা হয়েছে। দেখুন, টাইম, সময়, যখন তুমি ফ্রি হবে, তাহলে এটা হচ্ছে একটা, টাইমটা হচ্ছে এখানে নাউনের কাজ করছে। ক্যান ইউ টেল মি, আমাকে বলতে পারো দ্য টাইম, সময়টা, মানে এটা টেলের অবজেক্ট, বলতে পারো, কি বলতে পারো, সময়টা, এটা এখানে নাউনের কাজ করছে। আর এটার সম্পর্কে বাড়তি করে এটা বলা হয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখুন মাই ফাদারটা, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটাও অ্যান্টিসিডেন্ট। এখানে বয়টা অ্যান্টিসিডেন্ট, এখানে বয়টা অ্যান্টিসিডেন্ট, নাউন, অ্যান্টিসিডেন্ট নাউন। বলে দিলাম এ ম্যান ডাজ হিজ বেস্ট, হি শুড বি প্রেজড। তাহলে এবার এটাকে করতে হবে, এ ম্যান who does his best should be praised. A man who does his best should be praised. তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা? এ ম্যান, এটা হচ্ছে পূর্ববর্তী নাউন, এইটার সম্পর্কে কিন্তু বাড়তি করে বলা হয়েছে। এ ম্যান, এটা সম্পর্কে এখানে বলা হয়েছে, যে তার সব থেকে ভালো করে, শুড বি প্রেজ, তাকে প্রেজ করা উচিত। এ ম্যান শুড বি প্রেজ। কিন্তু দেখুন, হু ডাজ, এ ম্যান শুড বি প্রেজ, একটা মানুষকে প্রশংসা কেন করা হবে? যে তার ভালো কাজ করে। এটা কিন্তু এখানে আমি দ্যাট দিলেও, হু এর জায়গায় দ্যাট দিয়েও করা যায়, কারণ এটা মানুষটার সম্পর্কে এখানে ডিফাইন করেছে। এই যে হু ডাজ ইজ বেস্ট, এই যে ক্লজটা, এইটা মানুষটার সম্পর্কে ডিফাইন করেছে, মানুষটার সম্পর্কে বলে দিচ্ছে। এটা কিন্তু এই মানুষটার সম্পর্কে বলে দিচ্ছে, এটা কিন্তু একটা ডিফাইনিং অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, ডিফাইনিং অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ ক্লজ। তাহলে এ ম্যান হু ডাজ ইজ বেস্ট শুড বি প্রেজড, তাহলে এ ম্যান শুড বি প্রেজড, এটা হচ্ছে প্রধান ক্লজ। এটা কি ক্লজ? এটা হচ্ছে প্রধান ক্লজ। আর এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, হু ডাজ ইজ বেস্ট, এই পার্টটা। তারপরে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছি যে আই লেফট দ্য বুক হেয়ার, হোয়ার ইজ দ্য বুক, আমি বইটাকে এখানে ফেলে গিয়েছিলাম, লেফট মানে রেখে গিয়েছিলাম বা ফেলে গিয়েছিলাম, হোয়ার ইজ দ্য বুক, বইটা এখন কোথায়? তাহলে এখানে দেখুন দুবার কার সম্পর্কে বলা হয়েছে? বই সম্পর্কে। দ্য বুক, দ্য বুক। এখানে দেখুন ম্যান, নাম্বার 5-এ দেখা যাচ্ছে দ্য ম্যান, আবার এখানে দেখুন হি, দুবার কিন্তু এই মানুষটা সম্পর্কে বলছে। আমাকে দেখতে হবে কার সম্পর্কে দুবার বলা হয়েছে। আই লেফট দ্য বুক হেয়ার, আমি বইটাকে এখানে রেখেছিলাম, হোয়ার ইজ দ্য বুক, বইটা কোথায়? তাহলে দেখুন দুবার বইটার সম্পর্কে বলা হয়েছে। তাহলে এটাকে অ্যান্টিসিডেন্ট করতে হবে, মানে এই নাউনটার উপরে আমাকে অ্যাডজেক্টিভ ক্লজ করতে হবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে where is the book, where is the book that I, ওই যে বলেছিলাম দ্যাট দিলে কোনো অসুবিধা নেই, where is the book that I সবসময় বড় হাতের হয়, that I left here। এখানে যদি কেউ হুইচ দিয়ে দেয় দ্যাটের জায়গায়, তাহলেও কিন্তু ভুল হবে না, ভুল হবে না, কারণ সেটা খুব একটা মারাত্মক ভুল নয়। কিন্তু দ্যাট দেওয়াটাই এখানে ভালো, কারণ এই যে হোয়ার ইজ দ্য বুক, বইটা কোথায়? দ্যাট আই লেফট হিয়ার, যেটা আমি এখানে ফেলে গিয়েছিলাম। তাহলে এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। আর এই যে বুক, এই বুকটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, মানে পূর্ববর্তী নাউন। এই বইটার সম্পর্কে দেখুন এখানে দুবার বলা হয়েছে, প্রশ্নে দুবার বইটার সম্পর্কে বলা হয়েছে। আর বুক, যেটা আমি এখানে রেখে গিয়েছিলাম।
তাহলে পরেরটা রয়েছে দিস ইজ অ্যান ওল্ড ফোর্ট, ইট ওয়াজ বিল্ড বাই এ মুঘল রুলার। এটা একটা পুরনো দুর্গ, এটাকে তৈরি করা হয়েছিল একটা মুঘল রুলারের দ্বারা, একজন মুঘল শাসকের দ্বারা। তাহলে এখানে দেখুন ওল্ড ফোর্ট পুরনো দুর্গ, আর ইট ওয়াজ এই দুর্গ সম্পর্কে দুবার বলা হয়েছে। তাহলে আমি বুঝতেই পারছি এটাকে নিয়ে করতে হবে। এটা একটা এটা একটা পুরনো দুর্গ, এটা মুঘল রুলাররা বানিয়েছিল, তৈরি করেছিল। তাহলে আমি কি বলবো? এটা একটা পুরনো দুর্গ যেটা মুঘল রুলাররা বানিয়েছিল। তাহলে কিভাবে শুরু করব? ইট, এখানে রয়েছে দিস আছে, দেখে করতে হবে। দিস ইজ অ্যান ওল্ড ফোর্ট, দুর্গ, এটা একটা পুরনো দুর্গ। তাহলে দেখুন এবার এক্সট্রা করে বলছি, তাহলে এখানে আমি একটা কমা দিয়ে দিই। হুইচ ওয়াজ built by a Mughal ruler। এখানে ওল্ড ফোর্টটার সময় দেখুন এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, এক্সট্রা ইনফরমেশন বাড়তি করে বলা হয়েছে, এটা একটা পুরনো দুর্গ। তাহলে এটা হচ্ছে নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। এখানে কিন্তু দ্যাট দিলেও হবে, কেউ যদি দ্যাট দিয়ে করে তাহলেও হবে, বলার সময়ও হবে। আর স্পোকেন করার সময় কিন্তু মানে ইংরেজি বলার সময় খুব একটা গ্রামার, একদম এক্স্যাক্ট গ্রামার মেনটেন করতে হয় না, না করলেও চলে। এক্স্যাক্ট গ্রামার বলছি আমি, একদম সঠিক গ্রামার না মেনটেন করলেও স্পোকেনে কোনো অসুবিধা হয় না। আপনি যে কোনো জায়গাতে ইংরেজি বলতে পারেন, এক্স্যাক্ট গ্রামার যদি না জানেন তবে কিছুটা কিন্তু গ্রামার ইউজ করতেই হবে, তা না হলে কিন্তু সেন্টেন্সের মানেই বোঝা যাবে না। একদম উল্টো পাল্টা হলে সেন্টেন্সের মানে কিন্তু বোঝা যাবে না। এরপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে যে, এখানে যেটা রয়েছে আমি একটু এটাকে উপরে করে নিই। 7 নাম্বার এটা, আর এটা রয়েছে 8 নাম্বার, আর দুটো মোটে রয়েছে, এটা হচ্ছে 8 নম্বর। দি বয় টেলস লাইস, হি ডিজার্ভস টু বি পানিশড। ছেলেটা মিথ্যে কথা বলে, হি ডিজার্ভস টু বি পানিশড, সে মার খাওয়ার যোগ্য, সে মার আকাঙ্ক্ষা করছে, মানে মার খাওয়ার যোগ্য সে। পানিশ মানে হচ্ছে শাস্তি পাওয়া, সে শাস্তি পাওয়ার যোগ্য। মিথ্যে কথা বলে ছেলেটা। আর দেখুন আবার হি, এখানে দুই জায়গাতে বয়ের কথা বলা হয়, যেখানে দি বয়, আবার এখানে হি। এখানে প্রথম থেকে আমি একটুখানি গ্রিন করে দেখাচ্ছি। এখানে দেখুন দি বয় রয়েছে, আবার এখানেও দেখুন দি বয় রয়েছে, এখানেও দি বয় রয়েছে, এখানেও দি বয় রয়েছে। এখান থেকে আমি একটু গ্রিন করে বলে দিচ্ছি তাহলে যাতে সুবিধা হয়। দি বয় টেলস লাইস, এটাকে আমি গ্রিন করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে বলে আমি মনে করি। এটাকে আমি গ্রিন করে দিলাম, কারণ দি বয়টা দুবার বলেছে। দেখুন দি বয় টেলস লাইস, হিটাও কিন্তু দি বয়কেই বোঝানো হচ্ছে, হিটাও কিন্তু দি বয়কেই বোঝানো হচ্ছে। হি ডিজার্ভস টু বি পানিশড। তাহলে আমাকে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে করব? দ্য বয় দ্যাট, দি বয়, এটাকে তো আমি কালো করার কথা নয়, আমি আবার কালারটা চেঞ্জ করে নিই। তাহলে কালারটা চেঞ্জ করে নিয়ে এবার করি, উত্তরটা লিখছি। এখানে আমি দেখিয়েছি দি বয় দুবার কিন্তু করা আছে। দ্য বয় দ্যাট টেলস
tells lies deserves to be punished. হঠাৎ করে বাংলা হয়ে গেল কেন বুঝতে পারলাম না। কারসারটা হয়তো এখানে ছিল। টু বি, কোনো ব্যাপার না, আমি আরেকবার লিখে দিচ্ছি, PUNISHED, দি বয় দ্যাট টেলস লাইস। তাহলে এখানে দা বয়টা হচ্ছে পূর্ববর্তী নাউন, অ্যান্টিসিডেন্ট নাউন, এটাকে আমি রেড করে দিচ্ছি, রেড কালার করে দিচ্ছি। আর দ্যাট টেলস লাইস মানে যে ছেলেটা মিথ্যে কথা বলে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটাকে আন্ডারলাইন করে দিই এইটুকু পোর্শনকে, দ্যাট টেলস লাইস। আর দ্য বয় ডিজার্ভস টু বি পানিশ, এই পুরোটা হচ্ছে মেইন ক্লজ, ছেলেটার শাস্তি পাওয়া উচিত, এটা হচ্ছে মেইন ক্লজ। দ্যাট টেলস লাইস মানে যে মিথ্যে কথা বলে। তাহলে আমি এখানে হুইচ লিখলেও রাইট হতো, কিন্তু আমি হুইচ লিখলাম না কেন? ছেলেটার মার খাওয়া উচিত, কিন্তু মিথ্যা কথা বলে সেই জন্য মার খাওয়া উচিত। তাহলে দেখুন এই যে দ্যাট টেলস লাইস, এটা এই বয়টাকে ডিফাইন করেছে, ছেলেটা কিরকম কি করে সেটা বলে দেওয়া হয়েছে। তাহলে এটা নন ডিফাইনিং ক্লজ নয়। নন ডিফাইনিং ক্লজ হলে এখানে কিন্তু কমা হতো, এই দ্যাটের আগে কমা হতো আর ডিজার্ভের আগে কিন্তু কমা হতো, এই দুই জায়গায় কিন্তু কমা হতো, কিন্তু এখানে কমা নেই, দ্যাট দিয়ে লিখেছি। এটা যদি কেউ হুইচ দিয়ে লেখে তাহলে লেখে বা বলে তাহলেও হয়ে যাবে। এরপরে দি কার ইজ কস্টলি, ইট শুড নট বি ড্রাইভেন অন রাফ রোডস, গাড়িটা দামি, এটা বাজে রাস্তায় চালানো উচিত না। তাহলে দা কারকে দুবার বলা হয়েছে, দা কার, এখানে দা কার এখানে রয়েছে, এটাকে আমি একটু গ্রিন করে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তাহলে গ্রিন কালার করে দিচ্ছি, দুবার বলা হয়েছে যেটার সম্পর্কে, দ্য কার, আর এখানে দেখুন ইট বলতেও দা কারকে বোঝানো হয়েছে, তাহলে এটাকে আমি গ্রিন করে দিলাম। এবার আনসারটা আমি করছি, দুবার কার সম্পর্কে বলা হয়েছে, তাহলে দ্য কার কালারটা চেঞ্জ করে নিই, কারণ এখানে তো কোনো কালারের দরকার হবে না, কালো দিয়েই লিখবো, দ্য কার। এবারে দ্যাট ইজ কস্টলি, costly should not be driven on rough roads. should not be driven on, গাড়িটা যেটা দামি, তাহলে যেটা হয় দামি এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এটা আমি করে দিই। আর অ্যান্টিসিডেন্ট কোনটা? পূর্ববর্তী নাউন দা কার, দা কারটা হচ্ছে পূর্ববর্তী নাউন, তাহলে এটাকে আমি রেড কালার করে দিচ্ছি। দ্য কার দ্যাট ইজ কস্টলি শুড নট বি ড্রাইভেন অন রাফ রোডস। এবার লাস্ট পরেরটা রয়েছে, এটা শেষ হয়েছে, তাহলে এটাকে আমি একটু উপরে করে দিই যাতে কোনো অসুবিধা না হয়। এইবার তাহলে দিস ইজ মাই সিস্টার, আই ওয়াজ স্পিকিং অফ হার, এটা আমার বোন, এটা হয় আমার বোন, আমি তার সম্পর্কে কথা বলছিলাম। তাহলে দেখুন এখানে সিস্টার সম্পর্কে বলেছে, সিস্টার সম্পর্কে বলা হয়েছে, সিস্টার, তাহলে আমি গ্রিন করে দিচ্ছি সিস্টার।
আর কি আছে, আই ওয়াজ স্পিকিং অফ হার, এখানে দেখুন হার বলা হয়েছে, তাহলে এখানেও ওই সিস্টার সম্পর্কেই বলা হয়েছে, দুবার সিস্টার সম্পর্কে বলা হয়েছে, দুবার। তাহলে এটাকে অ্যান্টিসিডেন্ট করতে হবে, দেখুন এর উপরে করতে হবে, এটা আমার বোন, এটা হয় আমার বোন, আমি তার সম্পর্কে কথা বলছি, তাহলে আমি কি বলতে পারি, এটাকে যদি বাংলায় যুক্ত করতে হয় তাহলে কি করব, এটা আমার বোন যার সম্পর্কে আমি কথা বলছিলাম, তো বাংলায় তো এরমই করবো, তাহলে কি করব, দিস ইজ মাই sister whom I was speaking of, এটা আমার বোন যার সম্পর্কে আমি কথা বলছিলাম। তাহলে এখানে আমি কি করি, এখানে তাহলে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, নাউন, নাউন অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই সিস্টারটা, তাহলে আমি এটাকে রেড মার্ক করে দিচ্ছি, রেড। আর হুম আই ওয়াজ স্পিকিং অফ, এটা কি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, মাই সিস্টার, আর এখানে দেখুন বাড়তি করে বলা হয়েছে, যাই হোক এটা আমার বোন যার সম্পর্কে আমি কথা বলছিলাম। তাহলে বুঝতে পারছেন দুবারই কিন্তু এই দুটো এই প্রশ্নের মধ্যে দেখে নেবেন কোন নাউনটার সম্পর্কে দুবার করে বলা হয়েছে, প্রশ্নের মধ্যেই কিন্তু দেখে নিতে হবে। তাহলে আমি আশা করি আমি এখানে ক্লজ নিয়ে অনেকটাই আলোচনা করেছি, ফিচার্স বৈশিষ্ট্য সমস্ত লিখে দিয়েছি, ক্লজ কত রকম, এরকম ক্লজের কি ভাগ আছে, প্রিন্সিপাল ক্লজের কোনো ভাগ নেই, সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ আছে সেটা আমি বলে দিয়েছি, এবং আজকে আমি আলোচনা করেছি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে বা রিলেটিভ ক্লজ নিয়ে। অ্যাডজেক্টিভ ক্লজের আরেক নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, আজকে আমি রিলেটিভ ক্লজ নিয়ে আলোচনা এখানে করেছি। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ এখানে আমি লিখে দিয়েছি, নিজে নিজে মানে তৈরি করতে পারে না, মানে তৈরি করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তাহলে আজকে আমি এখানে আমি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করেছি, আমি লিখে দিচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ, এইটা নিয়ে আমি আলোচনা করেছি আজকে, বা এটাকে যেটা বলা হয়, আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। খুব মন দিয়ে দেখতে হবে, খুব ইন্টারেস্টিং জিনিস, এবং বোঝানোটাও খুব একটা সহজ নয়, আমি যতটা পেরেছি সোজা করে বুঝিয়ে দিয়েছি। এটা সম্পর্কে আজকে আলোচনা করা হয়েছে, আমি এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের কাজে আসে, আপনাদের ভালো লাগে, এরপরে দেখবেন খুবই সুবিধা হবে, মানে খুবই সুবিধা হবে জটিল বাক্য বলতে গেলে, বিশেষ করে অ্যাডজেক্টিভ ক্লজের উপরে জটিল বাক্য বলতে হলে খুব সুবিধা হবে। কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, অনেকটা এখানে আমি বুঝিয়ে যতটা আমার পক্ষে সম্ভব করে দিয়েছি, আপনারা দেখবেন, এবং যারা স্টুডেন্ট তারাও দেখলে উপকৃত হবে। তো চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল শেয়ার করবেন, আর আমার স্পোকেন ব্যাচ সামনের মাসে একটা ব্যাচ নতুন শুরু হচ্ছে, যদি আপনারা কেউ আমার স্পোকেন ব্যাচে, আমার স্পোকেন ক্লাসে যদি জয়েন করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, নাম্বার এখানে দেওয়াই রয়েছে, আপনারা যোগাযোগ করে নেবেন, এবং খুবই আপনাদের অ্যাফোর্ডেবল প্রাইসে আমি কিন্তু অ্যাফোর্ডেবল যেটা ফি আপনাদের পক্ষে দেওয়া সম্ভব হবে,
সেই ফিতেই আমি স্পোকেন ইংলিশ শেখাবো। এতদিন পর্যন্ত প্রচুর ছেলে মেয়েকে আমি স্পোকেন ইংলিশ শিখিয়েছি, এবং যদি শিখতে না পারেন তার দায়িত্ব আমি নিজের কাঁধে নেব। আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। ইফ ইউ ক্যানট লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ আফটার গেটিং ক্লাসেস আন্ডার মি। তো আরেকবার থ্যাঙ্কস দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করে আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকুন।